স্টেশনের রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অর্থনীতির 12টা। আমরা আজকে আছি, আমি জ্যোতি রহমান। আমাদের সাথে আছেন আসিফ ইকবাল এবং আসিফ খান। আমরা অর্থনীতির 12টা একটি আহ, আজকে আমরা কথা বলবো হচ্ছে ম্যাক্রো ইকোনমি অ্যান্ড ফাইন্যান্স নিয়ে। আহ, আমাদের আজকে আমরা কাভার করব শ্রাবণ বিপ্লবের পর গত এক বছরে বাংলাদেশের অর্থনীতি আমরা আমরা কি দেখলাম। আজকে আমি এটা রেকর্ড করছি হচ্ছে জুলাইয়ের 18 তারিখে। ঠিক এক বছর আগে জুলাইয়ের 18 তারিখ আহ, ঢাকা ঢাকায় অসম্ভব নারকীয় ঘটনা ঘটে গেছিল এবং অসম্ভব হিস্টোরিক মোমেন্টস ছিল, বিকজ দিস ওয়াজ দ্য মোমেন্ট দ্যাট টোটালি সিল্ড দ্য ফেট অফ হাসিনা রেজিম। সো আমরা শুরু করছি সেই শহীদদের শহীদদের আম, আত্মাকে স্মরণ করে। তাদের স্যাক্রিফাইসের জন্যই আজকে আমরা ফ্রিলি, ওপেনলি কথা বলতে পারছি এবং আমরা চিন্তা করতে পারছি যে এরকম যে দেশের অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াতে পারে। দাঁড়িয়েছে বলবো না, সেটাই আমাদের কথায় আসবে, কিন্তু আমরা অ্যাটলিস্ট সেটা চিন্তা করতে পারছি, পলিসি নিয়ে কথা বলতে পারছি। হ্যাঁ, এক বছর আগে যখন হাসিনা সরকারের পতন ঘটলো, হাসিনা পালিয়ে গেল, অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা হলো, তখন আহ, আমরা আমরা যারা অর্থনীতি নিয়ে কথা বলতাম তখন আমাদের সামনে ছিল যেরকম যে আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করতো বা আমরা চিন্তা করতাম যে ইমিডিয়েট চ্যালেঞ্জেস কি কি। সো আমার কাছে তখন ইমিডিয়েট চ্যালেঞ্জেস, আমাকে কেউ জিজ্ঞেস করলে পরে আমি বলতাম যে ব্যাংকিং, বিকজ হাসিনার আমলে ব্যাংকগুলি একেবারেই খালি করে রেখে গিয়েছিল। আমি বলতাম যে রিজার্ভস, বিকজ ইন্টারন্যাশনাল মানে আমাদের স্টক অফ ফরেন রিজার্ভস সেটাও প্রায় খালি হয়ে এসেছিল। এবং ব্যাংকিং ক্রাইসিস এবং কারেন্সি ক্রাইসিস, এই দুটোই প্রচণ্ড মানে ভয়াবহ জিনিস। আহ, এই দুটো ক্রাইসিসের যে কোনো একটা হলে পরেই মোটামুটি 8-10 বছরের জন্য অর্থনীতি ভেঙে যায়। দুইটাই আমাদের সামনে একসাথে লুমিং থ্রেট ছিল। এবং তারপরে 3 নাম্বারটা ছিল যে হাই কস্ট অফ লিভিং, ইনফ্লেশন। হ্যাঁ, ইনফ্যাক্ট জুলাই আন্দোলনে, জুলাই বিপ্লবে যে দেশের সর্বস্তরের জনতা অংশ নিয়েছিল তার একটা মেজর কারণও ছিল যে প্রচণ্ড কস্ট অফ লিভিং প্রেশার। সো এই তিনটে দিয়েই আমরা শুরু করি। আমাদের সাথে আছেন আসিফ ইকবাল এবং আসিফ খান। আম, আমরা প্রথমে ব্যাংকিং দিয়ে শুরু করি, ঠিক আছে? আম, তো আমরা আমরা ব্যাংকিং এ কি অবস্থা ছিল তখন এবং এবং সেটাতে এবং অন্তর্বর্তী সরকার কি করতে পেরেছে বা পারেনি, কি হয়েছে গত এক বছরে, কে বলবেন? আম, ঠিক আছে, আমি শুরু করছি। তারপর আসিফ ইকবাল ভাই করতে পারে। তো আমার কাছে মনে হয় যে ওই সময়টা আপনার গত বছরের যে ম্যাক্রো কনটেক্সটটা ছিল সেটা আসলে খুবই ভালনারেবল একটা সময় ছিল। আম, আমাদের ওই সময় পলিটিক্যাল একটা মেজর ট্রানজিশন, আনরেস্ট, এরপরে ব্যাপক ফ্লাডিংও হলো 1-2 মাসের মধ্যে। এবং আমরা জানি যে ব্যাংকিং খাত আসলে খুবই কিন্তু একটা মানে ভালনারেবল জায়গায় ছিল। তো ওই অবস্থায় আসলে আমরা যে বড় মেজর কোনো ক্রাইসিসে পড়ি নাই, মানে কোনো ব্যাংক রানে হয় নাই, সেটাকে আমি একটা ভালো মানে একটা পজিটিভ দিক হিসেবে দেখি আর কি। এবং এই কারণে আমি আমার ক্লায়েন্ট যারা আছে, আমার ফরেন ইনভেস্টর অনেকে ক্লায়েন্ট আছে, তাদেরকে এটা বলেছি যে দেখো, প্রবাবিলিটি অফ আ প্রবলেম যদি ওই সময় যাই ছিল না কেন, আজকে এক বছর পর প্রবাবিলিটি হ্যাজ কাম ডাউন সিগনিফিকেন্টলি, কারণ ম্যাক্রো কন্ডিশনস হ্যাভ ইমপ্রুভ, এবং এগুলো নিয়ে আমরা ডেটাগুলো নিয়ে কথা বলবো। তো সেটা আমার কাছে একটা পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে যে আমাদের নতুন যে বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং ওনার সরকারের পক্ষ থেকে একটা ডিসিশন হয়েছে যে ব্যাংকিং এ যতই খারাপ হোক আমরা কোনো উইন্ডো ড্রেসিং করব না, আমরা চেষ্টা করব যে অ্যাজ মাচ এস পসিবল আমরা ওপেনলি নাম্বারস গুলাকে নিয়ে আসবো ইন লাইট। সো দেয়ার ইজ আ ট্রানজিশন, যাতে আমাদের ব্যাড লোন গুলার নাম্বার গুলাকে ওপেন করে ফেলা হয় আর কি। এবং এটা ছাড়াও এর সাথে আরো অনেকগুলো পলিসি ডিসিশন আসছে যে ওরা ডিভিডেন্ড কম দিতে হবে যাতে ক্যাপিটাল অ্যাডুকেসি ইমপ্রুভ হয়, এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলো। এগুলো হচ্ছে আমার কাছে পজিটিভ গুলা। যে জায়গাটা আমি একটু ক্রিটিসাইজ করতে চাই সেই জায়গাটা হচ্ছে যে আমাদের যে সমস্যাটা, মানে অনেকগুলো ব্যাংক আসলে কোনোভাবেই তার লোনের মানে ডিপোজিটারের টাকা ফেরত দিতে পারবে না, সেটা আমরা বুঝি।
এখন এখন পর্যন্ত স্টপ গ্যাপ ভাবে সেন্ট্রাল ব্যাংক থেকে লিকুইডিটি ইনজেক্ট করা হয়েছে, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি যে একটা কম্বাইন্ড প্ল্যান, যে কিভাবে এটা সর্ট আউট করা হবে, কতটুকু আসলে ট্যাক্স পেয়ার বেল আউট করবে, বা কতটুকু হচ্ছে কি আপনার ডিপোজিটাররা কিছুটা লস নিবে, এবং এটা কি আকারে হবে, হ্যাঁ, এই পার্টগুলো কিন্তু এখনো খুবই আনক্লিয়ার। মানে বলতে গেলে আমি যতই যাই পড়ি না কেন, আমার কাছে একেবারে অস্পষ্ট। এটার কোনো আমি কিন্তু ক্লিয়ার কোনো ভিউ পাচ্ছি না। আমরা গেস করতে পারছি কিন্তু আসলে ক্লিয়ার ভিউ পাচ্ছি না। এইটা আমার কাছে আসলে একটা একটা প্রবলেম বেসিক্যালি, হ্যাঁ। এইটা যত দ্রুত আমরা বুঝতে পারবো যে আসলে সরকারের প্ল্যানটা কি, তত হচ্ছে গিয়ে যে ইম্প্যাক্ট অ্যানালাইসিসটা করা সম্ভব, যেটা যদি টাকা ছাপায় আমার কোনোভাবে ব্যাংকদেরকে বেল আউট করতে হয় তাহলে কি হবে এবং কতটুকু ছাপানো হবে। তো আমি অতটুকু বলেই আপাতত থামি। আসিফ ইকবাল ভাই হয়তো ওনার তরফ থেকে কিছু অ্যাড করতে পারবেন। ধন্যবাদ আসিফ খান। ধন্যবাদ জ্যোতি ভাই। আমাদের আজকের এই আয়োজনে আমরা বসেছি বাংলাদেশের অর্থনীতি গত এক বছরে কেমন গেল সেটা জানার জন্য বা সেটা নিয়ে কথা বলার জন্য। গত এক বছর তো স্বাভাবিকভাবেই আহ এক ধরনের ট্রানজিশনের মধ্যে দিয়ে যাওয়ার মতো বছর ছিল, কারণ আমরা এক বছর আগে যেই জায়গাতে ছিলাম সেটা আমাদের একেবারেই জীবন মরণ একটা পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা, আক্ষরিক অর্থে সব দিক থেকে। এবং আজকে আমরা যাদের ত্যাগের বিনিময়ে এখানে এসেছি, যে মানুষগুলো চলে গেছেন গত এক বছর আগে, যারা আহত হয়েছেন, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এর আগে প্রায় 15 বছর আমাদের গণতন্ত্র ফেরানোর জন্য যারা স্ট্রাগল করেছেন, এই মানুষগুলো যদি সম্মিলিতভাবে আত্মত্যাগ না করতেন, আহ, তাহলে আজকে আমরা যে কথা বলতে পারছি, আমরা যে সমস্যা নিয়ে আলোচনা করতে পারছি, সম্ভাবনার ক্ষেত্রগুলো বিশ্লেষণ করতে পারছি, এগুলো আমরা পারতাম না। সে কারণেই সবার প্রতি আমার অনেক শ্রদ্ধা, আমাদের ব্রেইনের পক্ষ থেকে অনেক শ্রদ্ধা। গত এক বছর কেমন গেল সেটার এক কথাই হচ্ছে যে এই যে আমরা সমস্যাগুলো নিয়ে কথা বলা শুরু করতে পেরেছি, যেটা আমরা অন্তত এর আগের 5 থেকে 6 বছর কোনো সমস্যা নিয়ে কথাই বলতে পারতাম না। এবং একটা ছোট্ট উদাহরণ দেই, ব্যাংকিং এ এক বছর আগে যে কনজিউমাররা রিস্কে ছিলেন, তাদের আমার পরিচিত প্রায় 90 থেকে 95% জানতেনই না যে তাদের টাকাটা ব্যাংকের মধ্যে রিস্কে আছে। তারা খুব নিশ্চিন্ত ছিলেন, কিন্তু তাদের টাকা যে অলরেডি মানে নষ্ট হয়ে গেছে, তাদের টাকাটা যে তারা ফেরত পাওয়াটা খুব কঠিন হয়ে গেছে, এটা তারা জানতেনই না। আমার কাছে এক বছর অনেক বড় প্রগ্রেস হচ্ছে যে কনজুমারের কাছে একটা প্রকৃত চিত্র গেছে খুবই পরিষ্কার ভাবে, যে আমার টাকাটা এই ব্যাংকে আছে, কিন্তু এই ব্যাংকে থেকে টাকাটা আমি ফেরত পাওয়াটা কঠিন হবে, আমার ফেরত পেতে সময় লাগবে। এটা কিন্তু আসলে একটা কনজুমারের জন্য তার ফিনান্সিয়াল প্ল্যানিং কে হেল্প করে। গত এক বছরে আমি বাংলাদেশ ব্যাংকের অবশ্যই অনেক সমালোচনা করার জায়গা আছে, কিন্তু এই একটা জায়গাতে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একজন নাগরিকের জায়গা থেকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। কারণ উনি, আমি যেহেতু একজন প্র্যাকটিশনার অফ দ্য ইন্ডাস্ট্রি, আমি কিছু জিনিস জানি। ওনার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল, মানে পুরো চিত্রটা তুলে ধরার জন্য। আমি যদি শুধু বলি ক্লাসিফাইড লোনের পুরো চিত্রটা তুলে ধরার ক্ষেত্রে, আমি বলবো যে উনি যে সবার কাছ থেকে অনেক সাপোর্ট তখন পেয়েছিলেন সেটা না, কারণ এটা একটা সেই কি ব্যাপার ছিল। ডাটা লুকানো শুরু হয়েছে প্রায় 6-7 বছরের প্র্যাকটিসে। হি ওয়াজ অ্যাডামেন্ট যে না, ডাটা লুকানোর কোনো উপায় নেই। সমস্যা যদি আমি না জানি, সমস্যা যদি আমি না জানাই, তাহলে কোনোভাবে সমস্যার সমাধান সম্ভব না। এই ক্ষেত্রে যে উনি সকল ধরনের ডাটা তুলে ধরার ক্ষেত্রে যে একদম মানে জেদির মতো আচরণ করে গেছেন, এটা আমি বলবো এই এক বছরের সবচেয়ে বড় প্রোগ্রেস। এখন সবাই জানতে পারছে পরিস্থিতি কি। 2 নম্বর প্রগ্রেস হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্টের পক্ষে ব্যাংকগুলোকে বেইল আউট করাটা অনেক 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 কঠিন হইলেও, গত এক বছরে বাংলাদেশ ব্যাংক মানে তার সাধ্যমতো চেষ্টা করে গেছে ব্যাংকগুলোকে টাকা দিয়ে সাপোর্ট দিয়ে যাওয়ার, যেন তারা ক্লায়েন্টকে টাকাটা ফেরত দিতে পারে। যদিও সেটা কতটুকু সাকসেসফুল হয়েছে, সেটা কতটুকু ব্যর্থ হয়েছে, সেটা অনেক ধরনের বিশ্লেষণের ব্যাপার, কিন্তু আমি চেষ্টার কোনো কমতি দেখিনি। 3 নাম্বারটা হচ্ছে আসিফ খান যেটা বললেন যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না যে পরিকল্পনাটা কি। এটা আসলে কঠিন পরিকল্পনাটা করা, কারণ মোর দ্যান 10 ব্যাংকস এর মতো ব্যাংক যখন আসলে
ফাংশন করারাই অফ করে দেয় তাদের। আমরা এখন পত্রিকা দেখতে দেখতে পাচ্ছি 60-70%-এর বেশি লোন ক্লাসিফাইড। এরকম অবস্থা, একটা অবস্থায় আসলে ব্যাংক বাঁচানোটা পৃথিবীর কোনো থিওরিতে সম্ভব না। কিন্তু যেটা এখানে পজিটিভ ব্যাপার এখনো পর্যন্ত, আমাদের গভর্নর মহোদয় উনি বারবার মেনশন করেছেন যে ডিপোজিটাররা টাকা ফেরত পাবেই। সেটা অনেক বেশি সময় লাগতে পারে, কিন্তু টাকা ফেরত পাবে, বিশেষ করে যারা ইন্ডিভিজুয়াল স্মল ডিপোজিটার, এদের ক্ষেত্রে কিন্তু টাকা ফেরত না, মানে এটা বাংলাদেশ ব্যাংক বা সরকারের দায়িত্ব বলে মনে করছি। এটা আমার কাছে 2 নাম্বার প্রগ্রেস, যে চেষ্টার এখনো পর্যন্ত কোনো কমতি নাই। হ্যাঁ, কারণ পরিষ্কার প্ল্যান দেখার জন্য যে পরিমাণ ওই যে কম্প্রিহেন্সিভ অডিট হচ্ছে ইন্টারন্যাশনাল অডিট ফার্ম গুলো বাংলাদেশ ব্যাংকের একই যৌথ উদ্যোগে, সেগুলোর কোনো পাবলিক প্রগ্রেস এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এটার পাবলিক প্রগ্রেস আসাটা আসলে কঠিন, কারণ হচ্ছে পুরো চিত্রটা, কারণ এই জিনিসটা না হুট করে দেওয়া যাবে না, কারণ এটা খুব ক্লিয়ারলি বের করে ক্রস ভেরিফাই করে তারপরে পাবলিককে আনতে হবে। কারণ যারা টাকাগুলো লুট করেছে তাদেরকে তো আমাকে লিগালি চ্যালেঞ্জে ফেলতে হবে। এবং আমরা ভালো করেই জানি যে আমাদের আইনি কাঠামো বাংলাদেশে এইসব ক্ষেত্রে কতটা জটিল। এবং এখন তো আসলে এই ক্ষেত্রে যারা ব্যাংক লুট করেছে তারা তো আসলে অনেক টাকা নিয়ে বাইরে চলে গেছেন, তারা বাইরেও আছে। সো ওই দেশগুলোর সাথে নেগোসিয়েশনের একটা ব্যাপার আছে, এই দেশগুলো থেকে টাকা ফেরত আনার প্রচেষ্টা একটা ব্যাপার আছে। সেক্ষেত্রেও আমি দেখছি যে বেশ কিছু প্রগ্রেস হচ্ছে। সেটা আমরা একজন প্রাক্তন প্রতিমন্ত্রীর ক্ষেত্রে দেখছি, ওনার ইয়েতে ইংল্যান্ডে ওনার যে প্রপার্টি গুলো ইংল্যান্ড সিজ করেছে, সেখান থেকে যদি বাংলাদেশ পারে ভবিষ্যতে, কারণ ওখান থেকে যদি কিছু টাকা ফেরত আনা যায়, বিষয়গুলো তো আসলে এত এত মানে কি, আমি যদি বলি অ্যাবসলিউটলি কঠিন। কারণ একটা দেশে যখন টাকা ঢুকে যায়, সেখান থেকে ওই দেশ কেন টাকা ফেরত দিবে, আমি বুঝি এভাবে। ও তো টাকাটাকে দেখা যাবে যে আমার এখানে তো লিগালি আমার দেশের ব্যালেন্স শিটে ঢুকে গেছে। তো এই নেগোসিয়েশন গুলো আমাদের জন্য খুব সহজ না। তো এখানে আসলে মানুষের জন্য একটা অপটিমাল প্ল্যান তৈরি করাটা সময় সাপেক্ষ। এবং সেক্ষেত্রে আমারও মনে হয়েছে যে শুধু বাংলাদেশ ব্যাংক চেষ্টার পাশাপাশি বাংলাদেশের মানুষও ধৈর্য ধরছে। এটা আমার কাছে একটা পজিটিভ আউটলুক বলে মনে হয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু এক্ষেত্রে এই জন্য রাস্তায় নেমে কেউ কিন্তু কেওয়াস করতেছে না। এটা গেল আমার ব্যাংকিং এর পরিস্থিতি। আহ ক্রেডিট পরিস্থিতিটা একটু ইলাবোরেট বলা দরকার। এটা আমি চাবো যে আসিফ একটু বলুক, কারণ এখানে একটা অ্যানালিস্ট পার্সপেক্টিভ দরকার, যে ব্যাংক লোন যারা বড়োয়ার তারা ঠিক মতো পাচ্ছেন কিনা, প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কেমন হচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস বলবো, বাংলাদেশ ব্যাংক কিন্তু এবং গভর্নমেন্টও, এই দুইটা পার্টির একটা সম্মিলিত কাজ করেছে। সেটা হচ্ছে যে গভর্নমেন্টের ব্যাংক বরোয়িংটা অনেক কমে গেছে। মানে এটা বলা যায় যে আগের তুলনায় শূন্যের কাছাকাছি চলে গেছে। কারণ আপনার গভর্নমেন্ট যখন ব্যাংক বরোয়িং করা শুরু করে, এটা তো প্রাইভেট সেক্টর ক্রেডিটকে আপনার মানে ক্রাউড আউট করে ফেলার যে ঝুঁকিটা তৈরি হয়, সেই ঝুঁকি থেকে আমরা বের হয়েছি। এখন আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিটের গ্রোথটা হয়তো অপটিমালি না হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশে, এখানে ইনভেস্টার্স কনফিডেন্স অনেক বেশি থাকা স্বাভাবিক না। সেই জায়গাটা থেকে আসলে এখন কেউ ক্রেডিট নেবে না। আরেকটা বিষয় ঘটেছে, আহ গত অন্তত 10 বছরে ক্রেডিট কালচারটা দাঁড়িয়ে গেছিল যে অন্টারপ্রেনারদের কাছে মেসেজ যাচ্ছিল যে ক্রেডিট নিলে ফেরত দেওয়ার দরকার নেই। সেই মেসেজ থেকে তো আসলে বের হয়ে গেছে। সুতরাং এখন আসলে ওই ধরনের অন্টারপ্রেনাররা ক্রেডিট নিবে না যারা ফেরত দেওয়ার ইন্টেনশনে নাই। এখন তারাই ক্রেডিট নিবে যারা ফেরত দিবে। এবং ব্যাংকও এখন ক্রেডিট মনিটরিংটা অনেক স্ট্রং করেছে। তারা বুঝে গেছে যে আহ, এটা নিয়ে করলে আসলে তারা বিপদে পড়বে, এটা নিয়ে দুষ্টামি করা যাবে না। সুতরাং এইটা একটা বড় কারণ। অনেকে যে বলছে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ অপটিমালি হচ্ছে না, কিন্তু এই ঘটনাটা যে আমাদের ঘটেছে, ক্রেডিট মনিটরিং বেড়েছে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকের পক্ষ থেকে, এটা একটা বড় ফ্যাক্টর। এই সাবজেক্টিভ ফ্যাক্টরটার একটা বড় রোল আছে। এবার আমরা আসি একটু আমাদের রিজার্ভ এবং রেমিটেন্স পরিস্থিতি, সেটা আচ্ছা তো আচ্ছা আচ্ছা আসলে আসিফ 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 জি ভাই, জি একটু, হ্যাঁ আমরা ক্রেডিটটা এবং ক্রেডিটে ফেরত আসবো, রেমিটেন্সটা হুম, আপাতত রাখি, হ্যাঁ। জাস্ট ঠিক আছে। ব্যাংকিং এ ফেরত যাই একটা প্রশ্নের জন্য, মানে আমার আমার দিক থেকে আর কি, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের, হ্যাঁ আপনি বললেন যে এরকম যে বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকের দিক থেকে চেষ্টা, এবং ইটস আ ভেরি ডিফিকাল্ট এটা আর কি। সো সরকারের অন্যান্য এজেন্সি যেগুলি আছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ল মিনিস্ট্রি, তাদের পারফরমেন্স সম্পর্কে আপনার কি ইয়ে কি অবজারভেশন কি আপনাদের দুজনেরই? কারণ হচ্ছে যে এটা তো খালি বাংলাদেশ ব্যাংকের কাজ না, মানে এটা তো একটা অফকোর্স ইন্টার অফকোর্স। এজেন্সি প্রসেস এবং ইটস এ ভেরি ডিফিকাল্ট প্রসেস। সো এখানে মানে আমি সদিচ্ছা বলবো না, আমি ধরেই নিচ্ছি যে সবারই সদিচ্ছা আছে, কিন্তু এখানে অলসো টেকনিক্যাল কম্পিটেন্স এবং এক্সিকিউশন ইমপ্লিমেন্টেশনের ইয়ে আছে।
আপনাদের কি কোনো অবজারভেশন আছে এটা নিয়ে? আচ্ছা, আসিফ আগে বলুক। আচ্ছা, আমি কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম, যেটাতে ওই আর্টিকেলটাই একমাত্র আমি পেয়েছিলাম যে সরকারের একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা ব্যাংকিং খাতে, সেটা তারা আউটলাইন করছিল, যেটার মধ্যে আপনার যে আপনার মানি লোন কোর্ট বা লিগাল যে ইস্যুগুলো ছিল, ব্যাংক কোম্পানি অ্যাক্টের কোনো কিছু বাধা থাকলে সেটা সলভ করা। তারপর হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছিল, ওটা হচ্ছে গিয়ে কোনো ব্যাংকের লোন খারাপ হয়ে গেলে সেটাও সেল করে দেওয়ার সুযোগ করা আর কি। তো ওটার মেকানিজমটা কি হবে? এটা কি সরকারি অ্যাসেট ম্যানেজমেন্ট হবে, প্রাইভেট হবে? এখন যেটা তারা বলছে যে এটা অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টর, এবং একটা মার্কেট, সরকারের কাজ হবে একটা মার্কেট প্লেস তৈরি করে দেওয়া। সো আমি অ্যাজ আ ইনভেস্টর গিয়ে একটা ব্যাংকের থেকে একটা লোন কিনে নিতে পারবো, তারপরে ওইটার কালেকশনের দায়িত্ব আমার। সো এরকম কিছু কিছু জিনিস, তার মানে নিঃসন্দেহে এখানে যখন আপনি আইনের কথা বলছেন, তখন তো এখানে ল মিনিস্ট্রি অটোমেটিক্যালি চলে আসছে। আপনি এই যে আইনের কথাগুলো আমরা যেগুলো বলছি আর কি, যে মানি কোর্ট বা আপনার হচ্ছে গিয়ে যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট এটসেট্রা এটসেট্রা। তো আমার কাছে যেটার আনসারটা নাই সেটা হচ্ছে যে এগুলোর অগ্রগতি কতটুকু। কারণ হচ্ছে গিয়ে যে আমি তখনই আনসারটা দিতে পারতাম যদি হচ্ছে গিয়ে যে আমরা জানতাম যে কোন টাইম লাইনে আমরা কাজ করছি এক একটা ইসে, যে এটা আমি কবের মধ্যে করব, এটা আমি কবের মধ্যে করবো, এটা কবের মধ্যে করব। আর হচ্ছে কি আমরা এখন কোথায় আছি। আমরা শুধুমাত্র জানি যে দিজ আর দ্য থিংস প্ল্যান্ড, হ্যাঁ, কিন্তু ওই অগ্রগতির পার্টটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে ক্লিয়ার না, কারণ ওই ইনফরমেশনটা আসলে অ্যাভেলেবল না। আম, এতটুকুই আমার থেকে। ওকে। অ্যান্ড আসিফ ইকবাল, আপনার কাছে যাওয়ার আগে জাস্ট আরেকটা জিনিস এখানে অ্যাড করে নিই আর কি, যে এই যে আইনগুলি চেঞ্জ, মনে করেন যে মানে কোম্পানি অ্যাক্ট অথবা ব্যাংকিং অ্যাক্ট, এগুলো তো এখন আইন চেঞ্জ করে মানে তো এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট একটা অর্ডিন্যান্স করবে। সেই অর্ডিন্যান্সটা তো ইলেক্টেড গভর্নমেন্টকে র্যাটিফাই করতে হবে। তারা যে র্যাটিফাই করবে বা করবে না, এটা আমি বলছি না যে তারা র্যাটিফাই করবে না, তারা হয়তো করবে, বাট হয়তো করবে না, হয়তো তারা মনে করতে পারে যে এরকম যে এই অর্ডিন্যান্সটা আমাদের ফিলোসফির সাথে যায় না। সো এটা নিয়ে কি আমরা কোনো পাবলিক ডিসকোর্সে আমরা কিছু কি দেখতে পাচ্ছি, আমরা কি কিছু জানি? আসিফ ইকবাল। ধন্যবাদ জ্যোতি ভাই। এখানে আহ আপনি যে প্রশ্নগুলো করেছিলেন তার কয়েকটা পার্ট যদি আমরা করি, একটা পার্ট ছিল হচ্ছে যে আমাদের লিগাল স্ট্রাকচারে রিলেটেড পার্টিগুলো কিরকম ফাংশন করছে, এবং এই আহ, আর্থিক খাত বা অর্থনৈতিক খাতের আদার অর্গানগুলো কেমন ফাংশন করছে। হুম। আমরা যদি লিগাল স্ট্রাকচারের বিষয় দিয়ে আসি, ওভারঅল আমি যদি ওভারঅল দেখি, ল মিনিস্ট্রি এবং আমাদের বিচার বিভাগ, এই দুইটাতে কিন্তু আমাদের খুব ভিজিবল প্রগ্রেস হয়েছে। সেটা আমাদের ধরেন সেটা বিচার বিভাগের স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই এইটা হওয়া মানে হচ্ছে সবকিছুতে অনেক প্রগ্রেস হওয়া। আর ল মিনিস্ট্রি থেকে আমি খুব মানে ধরে ধরে এখন বলছি না সময়ের অভাবে, ওনারা এমন অনেক পদক্ষেপ নিয়েছেন যাতে মামলাগুলো দ্রুত সলভ করা যায়, মানুষ দ্রুত মামলা করে সেখান থেকে বের হয়ে আসতে পারে। এগুলোর ফল আসলে দেখার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। এটা মানে এটা আউটরাইট ফল দেখা সম্ভব না, কারণ এই উদ্যোগগুলো নিলে তো হয় না। এখানে ধরেন আমরা সব জায়গাতে জানি, দেখেন একটা ঘটনা ঘটেছে গত 15 বছরের মধ্যে দেশের, আমরা যদি সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, এখানে আসলে যে ধরনের একটা ইনডক্ট্রিনেশন হয়েছে, মানে বাস্তবতা হচ্ছে যে আমাদের একটা জিনিস অ্যাডমিট করতে হবে, 2024 সালে যখন এর আগে সরকার পালিয়ে যায়, তার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত পুরো দেশের যে কাঠামোটা আছে এরা কিন্তু একজনের কাছে সারেন্ডার করে ফেলেছিলেন মেন্টালি। আমি প্রাইভেট সেক্টরের কথা বলছি না। যারা হুম। একবার এই কাজটা করে আপনি তাদেরকে না ওখান থেকে 1 বছরও বের করাটা কঠিন। এটা হচ্ছে একটা বড় প্রবলেম ফলে, এবং বাংলাদেশে আরেকটা বুদ্ধিবৃত্তিক সংকট তৈরি হয়েছিল, বটম আপ চিন্তা করা, মানে একটা পুরো দাঁড়িয়ে গেছে, বিচার বিভাগের বিচারকেরও মাথায় ঢুকে গেছে আমাকে কেউ না কেউ বলে দিবে আমি কি রায় দিব। এখান থেকে বের হয়ে আসার চর্চাটা শুরু হয়েছে। সুতরাং এক্ষেত্রে একদম ইমিডিয়েটলি ভিজিবল দেখা যাবে সেটা না, তবে আমাদের যে প্রগ্রেস খুব আশাব্যঞ্জক সেটাও না। এইটার বড় কারণটাই আসলে ব্যাংকিং সেক্টর কেন্দ্রিক যা উদ্যোগ ঘটেছে, এটা আসলে শুধুই বাংলাদেশ ব্যাংক থেকে ঘটেছে। এটার একটা বড় লিমিটেশন হচ্ছে এখানে, যেমন আমরা যদি দেখি যে সে সংস্কার কমিশন গুলো করা হয়েছিল, সেগুলো বাদে বা সেগুলোর মধ্যেও ব্যাংকিং সেক্টর সেন্ট্রিক গভর্নমেন্টের কোনো সংস্কার প্ল্যানিং আমরা কিন্তু গত 1 বছরের মধ্যে দেখি না, আমরা খুব গত 1 মাসের মধ্যে দেখেছি। সেটাও আচ্ছা। আসলে দেখা যাচ্ছে যে আইএমএফ এর এক ধরনের ইন্টারভেনশন, বা আইএমএফ এর সাথে বাংলাদেশের সরকারের যে চুক্তিগুলো হবে সেটার আওতায় হবে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যাংকিং সংস্কার কমিশন তৈরি করা
বা অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে না, আমাদের তেমন কোনো প্ল্যানিং নেই। আমি বলবো এটা একটা বড় ধরনের ভুল ছিল। এটা আমরা আগেও ব্রেইনের পক্ষ থেকে আমরা একাধিক ডিসকাশনে বলেছি যে ব্যাংকিং সেক্টর কমিশন করাটা খুবই জরুরি, কারণ এটা একটা ইন্টার এজেন্সি ইস্যু। এটা শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকের প্রবলেম না, এটা গভর্নমেন্টের স্টেক আছে। কিন্তু সেটা হয়নি এখনো। সেটা না হওয়ার কারণে আমাদের এখান থেকে কোনো ভিজিবল প্রগ্রেস নেই। এবং এটার কারণে আরেকটা যেটা ঘটনা ঘটেছে, আমাদের যে রেগুলেটরি এজেন্সি গুলো আছে, বাংলাদেশ ব্যাংক, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, এমআরএ এবং বিএসইসি, সবাই যার যার মতো কাজ করছে। মানে এবং চারজনের যে কমন গ্রাউন্ড গুলো আছে সেগুলো নিয়ে কথা বলে সেগুলোকে পাবলিক ডিসকোর্সে নিয়ে আসার ব্যাপারটা ঘটে নাই। এইটা আমাদের আসলে একটা বড় ঘটনা ঘটেছে। আর আমরা যদি বলি বাকি এজেন্সি গুলো কেমন কাজ করছে, একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আমাদের রাজস্ব খাত। সেখানে এক নাম্বার হচ্ছে আমরা যেটা নিয়ে খুব কম কথা বলি, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইটসেলফ। এখানে কি ধরনের সংস্কার হয়েছে, এখানে কি ধরনের সংস্কার করার দরকার, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলে না। সেটা আমার কাছে এক ধরনের ফরবিডেন এলাকা বলে মনে হয়। মানুষজনের কথাবার্তা কেউ কোনো কথা বলে না। মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইনফ্যাক্ট ধরেন আপনি দেখবেন যে প্রচুর জায়গাতে অনেক রদবদল হয়েছে, অনেক কিছু হয়েছে। এখানে ওয়ার্ক প্রসেসে, আমি কর্মকর্তার কথা বলছি না, ওয়ার্ক প্রসেসে কি ধরনের পরিবর্তন এসেছে, আমাদের বাজেটারি প্ল্যানিং প্রসেসে কি ধরনের পরিবর্তন এসেছে, আমাদের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে, সবাই ফিসক্যাল নিয়ে আর্নিং নিয়ে কথা বলছে, আমাদের এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টে কেমন পরিবর্তন হয়েছে সেটার আমরা জানা তো দূরের কথা, সে প্রশ্নটাও আমি কাউকে তুলতে দেখি না। আরেকটা যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমাদের রেগুলেটরি এজেন্সি গুলো নিয়ে আলোচনা করা। মানে এবং গত এক বছরে যে আমাদের মনে হয় জ্ঞানজাম ছাড়া আমরা কোনো কিছু নিয়ে আলোচনা করার থেকে করি না। আর বাংলাদেশ ব্যাংক ছাড়া বাকিদেরকে এক ধরনের অপ্রয়োজনীয় মনে করা হয় আমাদের পাবলিক ডিসকোর্সে। আমি দেখছি গত এক বছরের মধ্যে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, ওনারা কিন্তু ওনাদের প্রথমত ওনাদের আইনি কাঠামোর কারণে ওনাদের সীমাবদ্ধতা অনেক বেশি। কারণ আমার ব্যক্তিগত অবজারভেশনে মনে হচ্ছে, পাবলিক ডাটা অ্যানালাইসিস করে, যে ওনারা কর্পোরেট গভর্নেন্সটাকে ঠিক করার জন্য অনেকগুলো আইন সংশোধনের চেষ্টা করেছেন, মানে নিজেদের বিধিমালা সংশোধনের মাধ্যমে। ইবরাতে আমি বেশ ভালো কিছু প্রগ্রেস দেখেছি। এবং আরেকটা দেখেছি হচ্ছে এমআরএতে আপনার আহ যে নতুন ম্যানেজমেন্ট বলতে যে নতুন প্রধান দায়িত্ব গ্রহণ করেছেন গত এক বছর আগে, উনি একটা কাজ করেছেন, সেটা হচ্ছে আপনার মাইক্রো ক্রেডিটের মধ্যে স্বচ্ছতা আনার যে চেষ্টাটা করা। যেমন একটা বিপজ্জনক ক্ষেত্র তৈরি হওয়া শুরু হয়েছিল 2023-24 সালে। পিকেএসএফ এর চেয়ারম্যান হিসেবে আহ, প্রাক্তন বিএসসিসি চেয়ারম্যান খায়রুল হোসেনকে অ্যাপয়েন্ট করার পরে উনি বেশ কিছু উদ্যোগ নেওয়া শুরু করেছিলেন, যার ফলে আপনার পিকেএসএফ এর মতো একটা প্রচন্ড ফাংশনাল প্রতিষ্ঠান আলটিমেটলি একটা বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত হয়ে যেত। সেটা চেক দেওয়া হয়েছে, পিকেএসএফ একদম তার যে অ্যাজ ইউজুয়াল খুব এফিশিয়েন্ট ফরম্যাটে সেটা চলছে। এবং কারণ পিকেএসএফ, আমি বলবো আমাদের মাইক্রো ক্রেডিটের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কারণ পিকেএসএফ হচ্ছে মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন গুলোকে রিফাইন্যান্স প্রদান করে মানে কম টাকায়। তো এই কারণে হচ্ছে পিকেএসএফ স্ট্রং হওয়াটা খুব ভালো একটা মেসেজ। এবং মাইক্রো ফাইন্যান্স আপনি দেখবেন যে এমআরএ নিয়ে কিন্তু কোনো কমপ্লেন আসে না, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়ে এবং ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি নিয়ে আপনারা কিন্তু কোনো কেওয়াস পাবেন না। এটা আমি বলবো একটা ভালো সংবাদ, কারণ ওনারা আসলেই ওই সেক্টরে কর্পোরেট গভর্নেন্সটা ওনাদের আহ সক্ষমতার মধ্যে অনেক সক্ষম হয়েছেন। এবং ওখানে আপনার ইন্স্যুরেন্সে আপনার এক ধরনের ড্যাকোয়েটিক যে পরিস্থিতি তৈরি হওয়ার উপক্রম হয়েছিল সেটা বন্ধ করতে সক্ষম হয়েছে। বিএসসিসি নিয়ে আমরা আরেকটা আলোচনা করেছিলাম, সে কারণে আমরা এখানে অনেক আলোচনা করছি না। বিএসসিসির জাস্ট আমার একটু দুঃখ লাগে, আমি সেটাও সেখানে বলেছিলাম যে এই ম্যানেজমেন্ট বেশ ভালো, ওনারা কাজ করার চেষ্টা করেন, কিন্তু ওনাদের ওই এগেন ওনারা ওনাদের নিজস্ব যে ওয়ার্কফোর্স, বিএসসিসি ওয়ার্কফোর্সের সাথে ওনার যে এজেন্সি প্রবলেমটাকে ওনারা যদি সলভ করে ফেলতে পারেন, তাহলে আসলে বিএসসিসি ভালো যাবে বলে আমার মনে হয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এনবিআর আমি বলবো এটা এত দুঃখজনক একটা জায়গায় চলে গেছে। এটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে গত আর্থিক এবং অর্থনৈতিক খাতের জন্য একটাও, যদি আমি দুঃখের জায়গা বলি একটা নাগরিকের জায়গা থেকে, এটা আমি বলবো এটা একটা দুঃখের জায়গা। এবং এখানে এখন এনবিআর এর কর্মকর্তাদের উপরে ধরে ধরে ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আমি এখানে বলবো সরকারের নীতি নির্ধারকদের প্রজ্ঞার এবং যথাসময় ইন্টারভেনশনের অনেক অভাব ছিল। ওনারা যদি এটা আর্লি স্টেজে ভালো করে ব্যাপারটা বুঝতেন, বোঝার চেষ্টা করতেন, এই পরিস্থিতি না আজকে তৈরি হতো না। এবং এনবিআর আমাদের জন্য একটা খুবই সেন্সিটিভ জায়গা, খুবই সেন্সিটিভ। সেটা আমাদের স্টেটের ইন্টারেস্ট বলি, এটার কাজটা শুধুমাত্র রাষ্ট্রের জন্য রাজস্ব আহরণ না, রাষ্ট্রের রাজস্ব সংক্রান্ত। কারণ আমরা যে এক্সপোর্ট ইম্পোর্ট করি, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো, তার ট্যারিফ ইম্পোজিশন, তার ট্যাক্স, এগুলো ঠিক হয় ওখান থেকে।
এনবিআর নিয়ে আসলে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়াটা আমি বলবো গত 1 বছরের মধ্যে আর্থিক খাতে সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, মোটামুটি এখন পর্যন্ত এতটুকু। জ্যোতি ভাই, ধন্যবাদ আসিফ। আপনার কাছে, জি। সরি জ্যোতি ভাই, হ্যাঁ, বলো। আপনার হ্যাঁ, হ্যাঁ, কাছে আমার আসলে কিছু প্রশ্ন ছিল। শিওর। সেটা হ্যাঁ। হচ্ছে, আপনি যেহেতু ইন্টারন্যাশনালি আইএমএফ এ কাজ করেন এবং আপনার আসলে অনেকগুলো সেন্ট্রাল ব্যাংক বা অনেকগুলো দেশের সাথে কাজ করার সুযোগ হয়, আপনার কাছে আমার আসলে জানার আগ্রহ, যেমন ধরুন আমরা শ্রীলঙ্কা বা সিরিয়া তো আমাদের রিসেন্ট এক্সাম্পল, মানে এই ধরনের খুব ভয়ঙ্কর অবস্থা থেকে উঠে আসা, বা উঠে না আসুক, ওরা চেষ্টা করছে। তো এই ধরনের পরিস্থিতি থেকে উঠে আসার জন্য ইন্টারন্যাশনাল এজেন্সি গুলোর অভিজ্ঞতার প্রেক্ষিতে আপনার কি মনে হয় যে ওই দেশগুলোর অভিজ্ঞতার আপনার কাছে কেমন মনে হয়েছে? আপনি যে কোনো দেশের অভিজ্ঞতা বলতে পারেন বাংলাদেশের পিয়ারে, এবং তাদের কাছ থেকে আমরা কি কি আসলে শিখে শিখতে পারি পলিসি থিঙ্কিং এ। আমি সেক্টর ধরে খুঁজতে পারি পলিসি থিঙ্কিং এ আমাদের লার্নিং কি হইতে পারে। আচ্ছা, তো বিশাল প্রশ্ন। আমি 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 চেষ্টা করবো খুব সংক্ষেপে কিছু উত্তর দিতে আর কি, যে প্রায়োরিটি কি হতে পারে। তার আগে আসিফ ইকবাল, আপনি যেসব প্রতিষ্ঠান বললেন সবগুলি থেকে আমি জাস্ট দুটো রিফ্লেকশন বা নোট মনে করে রাখি আমাদের নিজেদের জন্যই। আমাদের অতি জরুরি একটা দরকার অর্থনীতি 12টা থেকে ফিসকাল সেক্টর নিয়ে একটা এপিসোড করা। এটা আমরা মানে দর্শকদের জন্য বলে রাখছি যে ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব করতে। যেটাতে আমরা এনবিআর, শুধু এনবিআর না, অন্য যেগুলি বললেন যে এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ইত্যাদি আর কি, এগুলো ইয়ে করা। আচ্ছা, এখন আপনি যেটা বললেন আসিফ ইকবাল, যে অন্য দেশে কি ইয়ে হয়, আমি আহ, আহ, আমি শ্রীলঙ্কারটা খুব একটা ভালো জানি না, বিকজ শ্রীলঙ্কাতে যখন মানে আমি খুব একটা ইনভলভ ছিলাম না বা আমি সুযোগ হয়নি। আমি সিরিয়ারটা বলতে পারি যে সেখানে এখন একদম যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তাদের রিকনস্ট্রাকশনের ইমিডিয়েট প্রায়োরিটি কি হচ্ছে। সো এবং সিরিয়ার অবস্থা বাংলাদেশের থেকে অনেক খারাপ, কাজে এই ডিরেক্ট কম্প্যারিজনটা হয়তো হবে না। কিন্তু ওদের ইমিডিয়েট যেটা ইয়ে, সেটা হচ্ছে যে দুইটা ইনস্টিটিউশনকে তারা মানে ইমিডিয়েটলি তৈরি করতে হবে। একটা হচ্ছে আহ, যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের ক্যাশ ম্যানেজমেন্ট, এবং আরেকটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। ঠিক আছে। সো সো একটা পুরো যুদ্ধবিধ্বস্ত দেশে যখন মানে রিকনস্ট্রাকশন শুরু হয়, দোজ আর দ্য ইমিডিয়েট থিংস করতে হয়। বাংলাদেশে তো সেই অর্থে যুদ্ধবিধ্বস্ত ছিল না, কিন্তু আহ, বাংলাদেশের ইতিহাসে এর থেকে বেশি যুদ্ধবিধ্বস্ত বোধহয় 71 সালেও আমরা ছিলাম না। ইন দ্য সেন্স, মানে আমি এটা কন্ট্রোভার্সিয়াল শোনালেও আমি ক্ল্যারিফাই করি। এটা এবং এই কথাটা আমি আগে বহুবার বহু কথায় বলেছি। 1971-এও 16ই ডিসেম্বরের পরে 17ই ডিসেম্বর ব্যুরোক্রেটরা তাদের চাকরিতে এসে রিপোর্ট করেছেন ঢাকায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের যারা বাঙালি ইয়ে ছিল আর কি, বাংলাদেশি অফিসিয়ালস যারা ছিলেন, তারা 17ই ডিসেম্বর এসে ওখানে স্টেডিয়ামে ইন্ডিয়ান আর্মি ক্যাম্প ছিল, সেখানে এসে তারা রিপোর্ট করছেন। ইন্ডিয়ান আর্মির যেসব কমান্ডার ছিল তাদের কাছে এসে বলছে যে এরকম, যে আমি বাংলাদেশ ব্যাংকের মানে আমি পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকের, আমি সেন্ট্রাল ব্যাংকের অমুক ডিরেক্টর বা ডিরেক্টর জেনারেল বা হোয়াট এভার, হোয়াট শুড আই ডু, যেখানে আহ 6ই আগস্টে আমাদের গভর্নর পালিয়ে গেছেন। সো এই সেন্সে তো আমাদের, হ্যাঁ হ্যাঁ, আমাদের সিচুয়েশনটা, আমাদের যুদ্ধ বিধ্বস্ত ছিলাম না হয়তো ইন দ্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সেন্স, যে আমাদের বিল্ডিং টিল্ডিং হয়তো ধ্বংস হয়ে যায় নাই, কিন্তু আমাদের ইনস্টিটিউশনাল সিচুয়েশন তো খুবই খারাপ ছিল। আমার মনে আছে যে 6ই আগস্ট বা 7ই আগস্ট আমরা একটা হোয়াটসঅ্যাপ থ্রেডে বাংলাদেশ ব্যাংকের ভিতরে বিক্ষোভ দেখেছিলাম, যে আহ, বোধহয় ডেপুটি গভর্নর একজন বা দুজন খুবই বিতর্কিত ডেপুটি গভর্নরের বিরুদ্ধে। সো সেই সেন্স থেকে আমরা যে ঘুরে আসতে পেরেছি সেটা একটা ইয়ে আর কি। অন্য দেশে এখন ইকোনমিক ক্রাইসিস থেকে বার হওয়ার পরে প্রায়োরিটি কি হয়, আহ, একটা প্রায়োরিটি হয় হচ্ছে যে আপনার আইএমএফ এর থেকে যেটা আর কি। সো আইএমএফ এর সম্পর্কে একটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে আইএমএফ মানে হচ্ছে ইটস মোস্টলি ফিসকাল। আই মানে ইটস, এম মানে হচ্ছে মোস্টলি, এফ হচ্ছে ফিসকাল। সো ওদের একটা ইনস্টিটিউশনাল ইয়ে আর কি, এটা এটা আসলে ঠাট্টা না। যেটা ইয়ে করা হয় সেটা হচ্ছে যে গভর্নমেন্টের কোর ফাংশনটা এট দি এন্ড কি, গভর্নমেন্টের কোর ফাংশনটা এট দি হচ্ছে ফিসকাল ম্যানেজমেন্ট। ফিসকাল ম্যানেজমেন্ট যদি আপনি ঠিকমতো না করতে পারেন, আপনি অন্য কোনো কিছুই করতে পারবেন না। ঠিক আছে। সো আমি এই কথাটা ঠাট্টা হিসেবে বললেও আমি আসলে পার্সোনালি মনে করি যে দের ইজ আ লট অফ ইম্পর্টেন্স ইন দ্যাট।
আহ, আমি বাংলাদেশকে 20 বছর 25 বছর পরে সিঙ্গাপুর কেমনে বানায় ফেলতে পারবো, মালয়েশিয়া কিভাবে বানায় ফেলতে পারবো, আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, কোনো ইকোনমিক্স যদি আপনাকে বলে যে এরকম যে আমরা এইটা করলে ওইটা হয়ে যাবে, ডোন্ট বিলিভ দেম। কোনো ইকোনমিক্সেরই সেই 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 আইডিয়াটা নাই। ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাকে বলেন যে এরকম যে আপনি কি করলে পরে বাংলাদেশ আগামী 2 বছরে কমপ্লিটলি একটা ব্যাংকরাপ্ট জিম্বাবুয়ে টাইপের সিচুয়েশন তৈরি হতে পারবে, এইটা আমি আপনাকে বলতে পারবো যে আপনি কিভাবে কিভাবে দেশটা ধ্বংস করে দিতে পারবেন। হ্যাঁ, এবং সেগুলি সব হচ্ছে হচ্ছে আপনার আহ, আমরা জানি কিভাবে সেগুলি ফিসকাল ম্যানেজমেন্ট, মিসম্যানেজমেন্ট, ব্যাংকিং মিসম্যানেজমেন্ট। তারপরে দুটো যদি আপনি এক করেন, আপনি ব্যাংক খুলবেন, ব্যাংকের থেকে টাকা নিবেন, সেই টাকাটা নিয়ে আপনি স্টেট ওন্ড এন্টারপ্রাইজের কাছে একটা ব্যবসা করবেন। ওই স্টেট ওন্ড এন্টারপ্রাইজ যারা হবে তারা আবার আপনার দলেরই লোক হবে, এবং সেই পুরো জিনিসটা আবার আপনি সাবসিডাইজ করবেন, এবং সেটা আসবে আপনি টাকা ছাপায়া করবেন, তারপরে সেই টাকাটা আপনি বিদেশে পাচার করে দিবেন। এরকম আমি আপনাকে 10 পয়েন্ট প্ল্যান দিতে পারবো যেগুলি করলে পরে আপনি দেশটা ধ্বংস করে দিতে পারবেন। সো আমি যেহেতু জানি যে কি কি করলে পরে ধ্বংস করে দেওয়া যায়, ওইগুলি যদি আমি বন্ধ করার চেষ্টা করতে পারি, দ্যাট শুড বি দ্য প্রায়োরিটি। সো বিদেশে অন্য দেশে কাজ করে আমার যেটা অবজারভেশন হচ্ছে সেটা হচ্ছে যে বেশিরভাগ জায়গাতেই আপনার কাজের ফিলোসফিটা হচ্ছে সেইটা, যে ড্যামেজ মিনিমাইজেশন। এখন এটা অনেকে এটার আহ, মানে ক্রিটিসাইজ করে, এবং ক্রিটিসাইজ করাটার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। ক্রিটিসিজমটা হচ্ছে বা ক্রিটিক যেটা হচ্ছে আর কি, যে এই ধরনের আহ, মানে এই ধরনের কনজারভেটিভ ফিলোসফি নেওয়া বা নিওলিবারাল ফিলোসফি নেওয়া, এটাতে তো আপনি আহ, যে 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 দেশের যে আপনার মার্জিনাল পপুলেশন আছে, প্রান্তিক জনগোষ্ঠী, গরিব মানুষ, দেশের উন্নয়ন, এগুলি নিয়ে তো আপনি কোনো কথা বলছেন না। এবং আমি স্বীকার করি যে আসলেই আমি যদি আমার মাইন্ডসেটটা এভাবে চিন্তা করি যে আমি ড্যামেজ মিনিমাইজ করব, তাহলে কিন্তু আমি আসলে প্রোঅ্যাক্টিভ কোনো কিছুর কথাই চিন্তা করছি না। দিস ইজ ট্রু, দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু। হ্যাঁ। আম, এখন কথাটা হচ্ছে কি, যেরকম যে আপনার আহ, আপনি যখন অসুস্থ থাকেন, আপনি যখন হসপিটালাইজড হন, আইসিইউতে থাকেন, তখন যদি আমি আপনাকে বলি যে এরকম যে ভাই আপনার এক্সারসাইজ করা দরকার, আপনার ডায়েট ঠিক করা দরকার, দিজ আর অল ট্রু, সবই করা দরকার, কিন্তু প্রথমে তো আমাকে আসলে ঘরে ফিরতে হবে। সো আমি যে কাজগুলি যেখানে যেসব দেশে দেশে দেখেছি আর কি, আনফর্চুনেটলি আপনার একটা ফাংশনিং কান্ট্রিজে কেউ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকে ডাকে না যে এরকম যে আপনারা এসে কাজ করেন। কাজেই সেই অভিজ্ঞতাটা আমার সেভাবে হয়নি আর কি। কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে এরকম যে আপনার ফরওয়ার্ড লুকিং ডেভেলপমেন্ট প্ল্যানিং ইজ আনইম্পর্টেন্ট, দে আর অলসো ইম্পর্টেন্ট। কিন্তু উই অলসো নিড টু বি মাইন্ডফুল যে ওই কাজগুলি এগেইন মানে উই হ্যাভ টু বি রিয়েলিস্টিক যে আপনার কোন ধরনের রিফর্ম করলে কি পে অফ হবে এটা অত 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 সার্টেন না। এবং কেউ যদি বলে যে এরকম যে আমরা যদি এক্সওয়াইজেড করি তাহলে পরেই আমরা 8% 10% গ্রোথ পাবো এবং দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। ঠিক আছে, বি ভেরি কেয়ার, ভেরি মাইন্ডফুল অফ দেম, বিকজ তারা যেটা বলছে, তারা যদি এটা, তারা আইদার পলিটিক্যাল প্রোপাগান্ডা করছে, অথবা তারা না বুঝে পলিটিক্যাল প্রোপাগান্ডা স্বীকার করছে। আম, আচ্ছা, আহ, আমি মনে হয় আসিফ, আহ, আপনার সাথে আমরা আপনার প্রশ্নের বোধহয় চেষ্টা করলাম উত্তর দিতে, কিন্তু এটা নিয়েও না আমরা না আসলে চিন্তা করতে পারি বা আলাদা একটা কনভারসেশন করতে পারি আসলে, যে আমাদের লং টার্ম প্ল্যানিং পার্সপেক্টিভে ফিলোসফি কি হওয়া উচিত। এবং পার্টিকুলারলি আমাদের যেহেতু সামনে ইলেকশন আসবে, ইলেকশনের পর একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, এই বিষয়গুলো নিয়ে লং টার্ম চিন্তা নিয়েও কথা বলা উচিত। আচ্ছা, এখানে কি যদি ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যেই যেই জায়গাটা আমি এই সরকারের অবস্থানের কনসিস্টেন্সি দেখি না, হুম। সেটা হচ্ছে যে আর্থিক খাত সংস্কারের ক্ষেত্রে কিন্তু ওনারা বারবার বলেছেন এই সরকারের মেয়াদ বেশি না, এই জন্য আমরা আর্থিক খাত সংস্কারের আহ, বড় ধরনের উদ্যোগ নিব না, এটা একটা লম্বা সময়ের কাজ, এটা আমাদের পক্ষে নেওয়াটা সম্ভব না। আবার ওনারা ইলেকশনটা কবে, কিভাবে, কোন পদ্ধতিতে, কোন মাসের মধ্যে করবেন কোনো ক্লিয়ার প্ল্যানিংও দেন না। আমার কাছে কিন্তু মনে হচ্ছে যে এটা সবচেয়ে বড় বটলনেক হয়ে আছে। মানে অ্যাবসলুটলি, ধরেন, অ্যাবসলুটলি। এবং এইখানে আছে একটু কঠিন আরেকটা উল্টো দিকটাও হ্যাঁ, বলি, যে আমরা মানে সরকারের থেকে একটা কনস্টিটিউশন কনসেনসাস কমিশন একটা প্রসেস আছে, তারা বহু সংস্কার নিয়ে মানে রাজনৈতিক দলগুলির সাথে অনেক আলোচনা টালোচনা রাইট করছে। রাইট, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অন দ্য পলিটিক্যাল সাইড, অন দ্য
ইকোনমিক সাইড যেখানে আপনার মানে সংশ্লিষ্ট উপদেষ্টারা এবং মানে সরকারের সবাই বারে বারে বলে যাচ্ছে যে লম্বা সময়ের কাজ যেগুলি আমরা আমাদের পক্ষে সম্ভব হবে না অ্যান্ড সো অনেকগুলি ঠিক আছে, কিন্তু সেখানে কিন্তু যেমন আমরা কোনো ইকোনমিক রিফর্ম সামিট বা এরকম কিছু দেখিনি। হ্যাঁ, যেটা অ্যাবসলিউটলি না, কিন্তু কিচ্ছু যেটা না। হওয়া উচিত, যেটা হওয়া উচিত যে যা টাস্ক ফোর্স একটা করা হয়েছিল যে অন্তর্বর্তী সরকার টাস্ক করে। ফোর্স, না টাস্ক ফোর্স বলতে সেটা আসলে সরকারের না। টাস্ক ফোর্স যেটা করা হয়েছিল, দুটো টাস্ক ফোর্স করা হয়েছে, একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের জন্য, না একটা হচ্ছে বিএসিসির জন্য। না এই না, দুটোই, সেগুলো এই তো দুটো, আমি এটা বলছি হচ্ছে। যে একটা যে ইয়ে করা হয়েছিল সেগুলো তো হয়েছিল, কিন্তু না, আপনি বলছেন সরকারের হোয়াইট পেপার ছিল একটা, হচ্ছে বিগত সময়ের হ্যাঁ অ্যানালাইসিস, হ্যাঁ আর হ্যাঁ একটা হ্যাঁ, ছিল ওটা নিউ হচ্ছে জার্সি। অ্যানালাইসিস। অ্যানালিসিস, বাট হ্যাঁ, তার সাথেও একটা কমপ্লিমেন্টারি ছিল যেটা ছিল যে আপনার টাস্ক ফোর্স ফর ইকোনমিক রিপ্রায়োরিটাইজেশন, প্ল্যানিং, ওটা হচ্ছে ওটা হচ্ছে প্ল্যানিং থেকে করা হয়েছিল। প্ল্যানিং থেকে করা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে কিন্তু এবং প্ল্যানিং থেকে। সেটাতে তারপরে কি হবে সেটা কিন্তু আমরা কোনো প্রোগ্রেস দেখিনি, কিন্তু যেটা ওটা কারণটা ছিল কি, হ্যাঁ হ্যাঁ যদি ভাই কারণ ওটা কারণটা ছিল, ওই ওই দুইটা আসলে করা হয়েছিল কি ধরনের, এক ধরনের রিপোর্ট দেওয়ার জন্য। হুম, মানে ওনাদেরকে খুব কুইকলি একটা রিপোর্ট দিবে, কিন্তু ওনাদের ম্যান্ডেটটা যদি এমন হতো যে আপনাদের খুব কনক্রিট সাজেশন নিয়ে আসতে হবে। এই সংস্কার কমিশনগুলোর দায়িত্ব যেটা ছিল, যেমন ধরেন আমার কাছে যেটা খুব মানে দ্বিচারিতার মতো মনে হয়েছে, যে সংবিধান সংস্কারও তো একটা লং টার্ম কাজ। আপনি এক্স্যাক্টলি, তো এটা একদিনে করতে পারবেন না, এবং পারছেন না। সংবিধান সংস্কার কিন্তু সবচেয়ে কঠিন, কারণ এটা শুধুমাত্র পেপার চেঞ্জের ব্যাপার না, এটা একটা কালচারাল রিফরমেশনের ব্যাপার। মানে আপনাকে অনেকদিন ধরে প্র্যাকটিস করে 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 করতে হবে। হুম, সেই দায়িত্বটা নিয়ে ফেলতে পারতেছেন ওনারা, কিন্তু ওনারা আর্থিক খাত, অর্থনৈতিক বিষয়ে কোনো কম্প্রিহেন্সিভ চিন্তা করলেন না। এটা আমার কাছে আসলে অনেক দুঃখের। আমি এখন মানে আমি আমি জেনুইনলি কষ্ট পাইছি একটা প্র্যাকটিশনের জায়গা থেকে, কারণ এই যে ধরেন এই যে ইডরা নিয়ে বা এমআরএ নিয়ে যে কথাটা আমরা বললাম, হুম, এনবিআর নিয়ে কোনো অবজেক্টিভ আলোচনাই কিন্তু আমরা পাচ্ছি না। পাচ্ছি না। ঠিক হচ্ছে না ভুল, এটা কারণ, এটা কারণ সরকারের পক্ষ থেকে কোনো ফ্রেমওয়ার্ক বা কোনো একটা বডিকে দেওয়া হয়নি। আপনি যেটা বললেন, একটা যদি ইকোনমিক রিফর্ম সামিটও করা হতো, যেমন বিডা থেকে করা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট সামিট, কোনো একটা সামিটে গেলে কিন্তু এক্সপার্টরা গিয়ে কথা বলতেন, কোনো এক্স্যাক্টলি, কিচ্ছু করলেন না ওনারা। এটা আমার কাছে মনে হচ্ছে যে গত এক বছরে এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা, যে ওনারা এই জায়গায় অ্যাড্রেস করেন নাই। ওনারা যে পারেন নাই সেটা না, ওনারা অ্যাড্রেসই করেন নাই। অ্যাবসলুটলি। ওনাদের এবং যেটা এখনো করা সম্ভব, এখনো তো 8 মাস সময় আছে, এবং যেটা নিয়ে আসলে আমাদেরও বোধহয় কথা বলা উচিত এবং আমাদের হয়তো মানে কংক্রিট একটা প্রপোজাল প্লেস করা উচিত, সেটা হচ্ছে সামথিং লাইক দিস, যেরকম যে আপনারা একটা ইকোনমিক রিফর্ম সামিট ডাকেন যেখানে বলা হবে স্টার্টিং পয়েন্ট হচ্ছে যে যে আপনার আমাদের এই 5টা বা 10টা বা হোয়াট এভার এই জিনিসগুলি আমাদের ইন্টারনাল ডেলিবারেশন থেকে আমাদের মনে হচ্ছে যে করা উচিত, সেটা এনবিআর, সেটা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বা সেটা হচ্ছে আমাদের স্টেট অফ এন্টারপ্রাইজেস অথবা আমাদের ব্যাংকিং ল চেঞ্জ করা, হোয়াট এভার। ঠিক আছে, এটাতে আমাদের আপনারা যারা নির্বাচন করবেন, নির্বাচনের পরে আপনারা যারাই জিতুক, আপনারা যারা ক্ষমতায় আসবেন বা বিরোধী দলে যাবেন 5 বছর 10 বছরের, আপনাদের আপনাদের ওপিনিয়ন কি, এবং সেটা নিয়ে আমরা ইয়ে করতে পারি। আহ, এবং এটা যদি আমরা এই রাজনৈতিক দলগুলিকে এনাফ সময় দিই, আমরা বলি যে এরকম যে আমরা এটা করতে যাচ্ছি, আমরা এটা অক্টোবর মাসে করব, আপনারা আগামী 3 মাস চিন্তা করেন যে এরকম যে আপনারা কি কি করতে পারেন, কি কি করতে চান, অ্যান্ড ইন দ্য সামিট বা এরকম একটা কোনো একটা প্রসেস যেখানে যে জিনিসগুলো আমরা কনস্টিটিউশন কমিশনে বলতেছি যে এরকম যে আপনারা সবকিছু এখনই কমিট করে ফেলেন, যে আপনারা আগামী আগামী 50 বছর দেশ কিভাবে চালাবেন, মানে আমরা তো সেটাই ইয়ে করছি আর কি। হ্যাঁ, আমরা ওই হ্যাঁ দিকে করতে যাচ্ছি, কিন্তু এইখানে আমরা এইটুকুও বলতে যাচ্ছি না যে এরকম যে আগামী 2 বছর 3 বছর 5 বছর, মানে আমাদের মিডিয়াম টার্ম, আমরা লং টার্মেও যাচ্ছি না, আমাদের জাস্ট বেসিক্যালি আমাদের যে বাজেট ফ্রেমওয়ার্ক হরাইজন সেটা নিয়েও আমরা কথা বলতে মানে শুরুই করছি না। এটা আসলে খুবই চিন্তার বিষয়। হ্যাঁ, মানে ধর আমার কাছে খুব অবাক লাগছে যে এখানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক ধরনের কমিটমেন্ট নেওয়া হচ্ছে যে আপনারা ভবিষ্যতে পলিটিক্যাল কালচারে বা পার্লামেন্ট চালানোর ক্ষেত্রে আপনারা এই মিনিমাম করবেন। কিন্তু দেশের বাজেটারি ম্যানেজমেন্ট, দেশের মানুষের রুটি রুজির জন্য ওনারা কি করবেন ধরেন। মানে এখন আমার কাছে যেটা অবাক লাগছে, ধরুন ইলেকশনে জিতে, আচ্ছা দলের নাম, যে কোনো দল যদি ক্ষমতায় আসে এবং তারা যদি গিয়ে বলে যে আমি তো ঐক্যমত্য কমিশনের কাছে ইকোনমিক রিফর্মের ব্যাপারে কোনো কমিটমেন্টই করি নাই, করি নাই, আমি করব না, করবো না, সেটাই। তখন তো আমার কিছু বলার নাই। রাইট। এই জিনিসটা আমার কাছে আসলে মানে 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 ওনাদের কাছ থেকে এই জিনিসটা কেন কোনো প্রায়োরিটিতেই পড়লো না, না না কেন ধরেই নিল যে এটা যার যার সাইলো বেস ইনস্টিটিউশনের কাজ,
ইনস্টিটিউশন গুলো করে যাবে। ইনস্টিটিউশন মানে ওনাদের আচরণের একটা ব্যাকগ্রাউন্ড নোশন হচ্ছে যে আগের সরকারের সময় আর্থিক খাতের ইনস্টিটিউশন গুলোর কোনো ক্ষতি হয়নি, তারা ইনট্যাক্ট আছে, শুধুমাত্র পার্লামেন্টে সব ক্ষতি হয়েছে। যা ক্ষতি হয় পার্লামেন্টে হয়েছে, ইলেকশন কমিশন হয়েছে, এর বাইরে কোথাও কোনো ক্ষতি হয় নাই। এভরিথিং ওয়াজ গুড। এই দুইটা ঠিক করে দিলে দেশ একটা সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে। অন দা কন্ট্রারি, দেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আর্থিক খাতে, মানে আপনার ওনারা ব্যাংকিং খাত বলেন, পুঁজিবাজার, আমাদের ফিসকাল, এগুলাকে ড্রেইন আউট করে ওই টাকাটা দিয়েই ওনারা পার্লামেন্টকে নষ্ট করছেন, ওনার ইলেকশন প্রসেসকে নষ্ট করছেন, টাকাটা তো এখান থেকে বের করছেন। নিশ্চয়ই। এক্ষেত্রে আমাদের এই একজন অ্যাপলিটিক্যাল অ্যানালিস্টের কিছু মন্তব্য জানা দরকার, উনি যদি কিছু বলেন। আসিফ খান, আপনি এখানে কিছু করেন যে একটা অ্যানালিস্টের পার্সপেক্টিভ থেকে যে কেন এটা গভর্নমেন্টের প্রায়োরিটি হওয়াটা খুবই জরুরি, এটা একটু আসিফ খান যদি বলে। আচ্ছা, আমি একটা রিসেন্ট ঘটনা দিয়ে শুরু করি। আমি অ্যাকচুয়ালি গত সপ্তাহে নিউ ইয়র্কে ছিলাম, এবং ওই সুযোগে যদিও ঘুরতে গেছি, আমি কিছু গ্লোবাল ফান্ড ম্যানেজারদের সাথে মিটিং সেট করেছিলাম আর কি, যাদের সাথে আমার পূর্ব পরিচয় ছিল। এবং ইনএভিটেবলি যখন আমি তাদেরকে বুঝাচ্ছিলাম যে বাংলাদেশের ম্যাক্রো কন্ডিশন তো একটা পজিটিভ ট্র্যাজেক্টরিতে, যেগুলো নিয়ে আমরা কথা বলি না, যেরকম মুদ্রাস্ফীতি কিন্তু কমে আসছে, প্রতি মাসে খুব সিগনিফিক্যান্টলি কমছে, এবং আমি মনে করি সামনে আরো কমবে। আমাদের এফএক্স রিজার্ভ সিগনিফিক্যান্ট গ্রোথ আমরা দেখছি। ইনফ্যাক্ট বাংলাদেশ ব্যাংক ডলার কিনা শুরু করেছে উল্টা, মানে এতদিন একটা সময় দীর্ঘমেয়াদ সময় বাংলাদেশ ব্যাংক ডলার সেল করতে হচ্ছিল সিস্টেমে, ও এখন কিনছে। এই পজিটিভিটি গুলো যখন আমি হাইলাইট করছি, সবারই কিন্তু প্রশ্ন চলে আসছে যে বাট হোয়াট অ্যাবাউট আফটার ইলেকশন? হ্যাঁ, হোয়াটস গোনা হ্যাপেন আফটার ইলেকশন? তাদের পলিসি, কোন দলের পলিসি আসলে কি? অর্থনৈতিকভাবে কে ফিসকালি হচ্ছে কনজারভেটিভ, কে না? কে হচ্ছে গিয়ে মনে করে যে রেড টেপিজম কমানো দরকার, বা কে হচ্ছে গিয়ে মোর প্রো বিজনেস? হ্যাঁ, এই পার্টগুলোতে আসলে আহ, তাদের সবার কাছে কিন্তু একটা আনক্লিয়ার পার্ট আছে একদম স্পষ্টতই, এবং এটা আপনাদের দুজনের কনভারসেশনও চলে আসছে। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলতে চাই যে মজার মজার কিছু ব্যাপার হচ্ছে গিয়ে, আমি পুঁজিবাজারে যেই মানে ইমপ্রুভমেন্ট টাস্ক ফোর্সটা ছিল, সেটার সাথে আমি একটু অর্থনৈতিক হোয়াইট পেপার এবং ওইটার সাথে একটা প্যারালেল ড্র করতে চাই এখানে। এইখানে যেটা হয়েছিল যে টাস্ক ফোর্স বিভিন্ন সাবজেক্টে ফোকাস গ্রুপ মেম্বারকে নিয়ে, পুঁজিবাজারের কথা আমি বলছি, তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে ঠিক আছে, আইপিও, ভালো আইপিও আসছে না, খারাপ আইপিও আসছে দীর্ঘদিন, এটাকে আমার সলভ করতে হবে, এবং কুইকলি সলভ, মানে একটা ভালো কোম্পানি যাতে খুব দ্রুতই স্টক মার্কেটে লিস্ট হতে পারে। তাহলে এইটার যে ফোকাস গ্রুপ এবং টাস্ক ফোর্স, তারা নিজেরা বসে, তারা গ্লোবাল প্র্যাকটিসেস, বেস্ট প্র্যাকটিস সবগুলো নিয়ে, এক্সিস্টিং আইনটা দেখে, আপনার এক্সিস্টিং আইনের ধারাগুলো দেখে ডিসাইড করলো যে আমরা কি কি চেঞ্জ করব। অ্যান্ড দেন দে মেড দিস প্রপোজাল, যেটা ওয়েন থ্রু মাল্টিপল রাউন্ডস অফ কনসালটেশন, যে বাকি সব স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশন হয়ে এসে ফার্দার যত রকমের এরিজ ছিল সবগুলা হয়ে এখন কিন্তু একদম ফাইনাল পর্যায়ে চলে আসছে, যে এটা কিন্তু ল আকারে গ্যাজেটেড হয়ে যাবে। এই এই কারণে আমি এক্সাম্পলটা আনছি, এবং এটা শুধু পাবলিক ইস্যু রুলস না, এটা হচ্ছে গিয়ে মার্জিন রুলস এবং মিউচুয়াল ফান্ড রুলস, এই তিনোটাতে মানে বড় বড় কিছু খাতে এক্স্যাক্টলি এই মেথডোলজিটা ফলো করাচ্ছে। আমি বলতে চাচ্ছি যে যারা এই রিসার্চটা করেছে, যারা কনসাল্টিংটা করেছে এটার জন্য, হ্যাঁ, তাদের কিন্তু একটা সিগনিফিকেন্ট, তাদের দায়িত্বটা কিন্তু শুধু প্রপোজাল আকারে ছিল না, তাদের দায়িত্বটা ছিল যে আই হ্যাভ টু সি থ্রু দ্য এক্সাক্ট এনফোর্সমেন্ট অফ দিস, যেটা একেবারে গ্যাজেট আকার পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত এটা দায়িত্বটা ছিল। তো আনফর্চুনেটলি যেটা আপনার ওই অর্থনৈতিক সাইডে যেগুলো ছিল, আমি একদম অ্যাবসলিউটলি শিওর যে এই পেপারগুলোতে বা এই ডকুমেন্টগুলোতে অনেক ইম্পর্টেন্ট সাজেশন চলে আসছে, বাট এই সাজেশনগুলোর ইমপ্লিমেন্টেশন ওনারকে, সেটা আমরা জানি না। যে এইটা কি, কে নিচ্ছে, কোনটা নিচ্ছে, যে আমি এইটা নিব, এটা এখন নিব না কারণ এত কিছু আমি পারবো না, দিস আর, আমি এতদিনের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করবো। হ্যাঁ, ওইটা আমার কাছে মনে হয় যে একটা বড় বড় মিসিং এলিমেন্ট আর কি। তো এই এতটুকু আমার থেকে। আপনি আহ, আমরা সময়ের দিকে দেখছি। আহ, আড্ডা শুরু হলে পরে তো আড্ডা অনেক দিকেই চলে যায়, হুইচ ইজ অ্যাকচুয়ালি অলসো দর্শক আমাদের জন্য এটা, আপনারাও যেরকম আমাদের টার্গেট, আমরা এবং আমরা আশা করবো যেরকম আমাদের আড্ডা থেকে, আমাদের কনভারসেশন থেকে আপনারা কিছু ইন্টারেস্টিং পয়েন্টস পাচ্ছেন। আহ, আমাদের কাছে কিন্তু আড্ডাটা ইটসেলফ ইজ অলসো একটা টার্গেট, যে অ্যাজ অ্যাজ গুড বাংলাদেশিজ একটা ভালো আড্ডা শুরু হতে পরে সেটা ফ্লো চলতেই থাকে। হ্যাভিং সেড দ্যাট, আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু